শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি মেধাবৃত্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। এছাড়া বিএনপির 31 দফা বাস্তবায়ন সহ সমসাময়িক বিষয়ে খুব দ্রুত সবার সাথে মুখোমুখি কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আরও জানান কিভাবে রাষ্ট্র মেরামত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সবার সাথে আলোচনা করে কাজ করবে বিএনপি। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাবে গ্রহণযোগ্য নির্বাচন, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলকে সংসদ ভোটে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মত পার্থক্য ভুলে সামনে এগিয়ে যেতে বলেছেন অতীতের উপর ভিত্তি করে। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দিতে বলেছেন সংবাদপত্রের স্বাধীনতার উপর। মুক্ত সংবাদ প্রবাহের কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও। রাজনীতির আলোচনার কেন্দ্রে এখন জাতীয় সংসদ নির্বাচন। প্রায় সব দলেই চলছে প্রার্থী বাছাই, ভোটে জিততে সুবিধা অসুবিধা বিশ্লেষণ। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে বিএনপি, জামাত, এনসিপি নানা ধরনের শর্ত বা বিতর্ক করলেও আওয়ামী লীগের বিরোধিতায় তারা এক। এ মর্ম অনুধাবন করেই ঐক্য ধরে রাখা এবং ভোটে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতারা। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরে আনার জন্য এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই আয়োজনে এসেছিলেন অন্যান্য দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, যা 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে দৈনিক নয়া দিগন্ত। বলা হয় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে। পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রের এবং অন্যান্য মিডিয়া, সেটা ইলেকট্রনিক হোক, প্রিন্ট হোক, সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতি নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ডাকসুর ভিপি সবার কণ্ঠেই ছিল বিগত সরকারের ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান। ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশের আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। 15 বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত। তারা কি করেছিল? যে বাকশাল শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। ফেসিবাদের বৈধতা দিয়েছিল সংবাদ মাধ্যমের কিছু সংবাদ মাধ্যম নামে কিছু হলুদ সাংবাদিকরা। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা জানান একটি পক্ষ সাম্প্রদায়িকতা নষ্ট করতে তৎপর, সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে। আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য, ঢাকেশ্বরী মন্দিরে যাই আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। আমি ওখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাই তাদের অভয় দেওয়ার জন্য, তাদের নিরাপত্তার জন্য। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে গলা পানিতে মাছ শিকার করার জন্য চক্র বাংলাদেশে সক্রিয় রয়েছে। বক্তারা বলেন ফ্যাসিস্ট পতনে জেনজি নেটওয়ার্কের বিস্তৃতি ছিল কল্পনার বাইরে। গণমাধ্যমকে বুঝতে হবে সেই জেনারেশনের আকাঙ্ক্ষা। এই দায়িত্ব পালনে যদি তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। শনিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সভা শেষে সব কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। কথা বলেন নির্বাচনী জোট দলের প্রতীক নিয়েও।
সকাল 10:30টার মধ্যে জাতীয় সংসদের এলজি হলে শুরু হয় এনসিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানিক বলা হলেও এই বৈঠক চলে প্রায় 3 ঘন্টা। পরে কমিশনের কেউ কথা না বললেও গণমাধ্যমে সভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জানান, মোটা দাগে আলোচনার মূল বিষয় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া। বলেন, আইনি ভিত্তি ছাড়া এই সনদ এখন পর্যন্ত কেবলই একটি কাগজে আনুষ্ঠানিকতা মাত্র। সরকার কোনো বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো সাথে কোনো দলের সম্পর্কের জায়গা থেকে, সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান, যেটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে করি। এবং একই সাথে এটাও মনে হয়, যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে, তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এটা কোনোভাবেই জাতির জন্য কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না। প্রতীক হিসেবে এখনও শাপলাতে অনড় অবস্থানের কথা জানিয়ে আখতার হোসেন বলেন, সনদ বাস্তবায়ন ও পিআর সম্পূর্ণ হলেই জোট নিয়ে ভাববে এনসিপি। কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই, কিন্তু আমরা সকলের জন্য ওপেন রয়েছি। আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয়, আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয়। সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগির অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই। আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট, নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারব। তবে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করলে এর বাস্তবায়ন প্রক্রিয়া বা আগামী নির্বাচনে আদৌ কোনো প্রভাব পড়বে কি না সে ব্যাপারে কিছু বলেননি দলটির সদস্য সচিব। যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয়। এবং রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সামনের নির্বাচনে আইন শৃঙ্খলা ও প্রশাসন নিয়ন্ত্রণ করা সরকার ও ইসির জন্য বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ দূর করার সম্ভাবনা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচকদের মত, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে জুলাই আন্দোলন বিফলে যাবে। সনদ স্বাক্ষরে সেই ঐক্যের নজির স্থাপন করা যায়নি। কারো কারো অভিযোগ, ভাগ বাটোয়ারার জন্য দলগুলো এখন বিভক্ত। রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তরের গোলটেবিল বৈঠক। নির্বাচন পূর্ব সময়ে তাই পারস্পরিক সৌহার্দ্যের আহ্বান জানিয়ে শুরু হয় আলোচনা। এখন যদি আমাদের মতো অনৈক্য হয়, হানাহানি হয়, বিদ্বেষ হয়, পরস্পর প্রতি আস্থার সংকট দেখা দেয়, তাহলে আমার মনে হয় যে ওই পেছন থেকে ঢুকবে, গিরিপথ দিয়ে ঢুকে যাবে। তবে সেই আহ্বান থাকলেও কখনো কখনো তা বিনষ্ট হয় বাক বিতণ্ডায়, পাল্টাপাল্টি আক্রমণে। বিভিন্ন সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো, দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। মাঠের রাজনীতিতেও বাধা বিপত্তির অভিযোগ করেন কেউ কেউ। তাতে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। কিছু কিছু ক্ষেত্রে দেখছি এক্ষেত্রে নির্বাচন কমিশন তার অবস্থানকে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করছেন। আপনাদের কিছু বক্তব্য আমাদের কাছে জাতির কাছে উপস্থাপিত হচ্ছে, সেটা একটি দলের পক্ষ হয়ে মনে হয় কেউ কেউ কথা বলছেন। সবাই নির্বাচন করছি, কিন্তু নির্বাচন আইন মুক্ত করার ক্ষেত্রে যে আমাদের কার্যকর ভূমিকা, সেটা কিন্তু আমরা পালন করছি না। এখন মধ্যরাতের নির্বাচন নয়, এখন কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। আলোচনায় কেউ কেউ দলগুলোর বিভক্তির কারণে নির্বাচনের পরিবেশ বিনষ্টের শঙ্কা প্রকাশ করেন। আজকে আপনারা বিভক্ত, শুধু ভাগে কে বেশি কম এটার জন্য, মানে আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে। এই যে ভাগের রাজনীতির জায়গাটা এসে, কিন্তু আমি নিশ্চিত ইলেকশন শেষ হলেও এই সমগ্র সমাধান হবে না। সেখানে যাই নাম দেন, অর্ডার নাম দেন, অন্য নাম দেন, এটা বেসিক্যালি এটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স। পরবর্তী পার্লামেন্ট সেটা রাটিফাই, পার্লামেন্ট না আসা পর্যন্ত কার্যকর, পার্লামেন্টে আসলে এটা অপেক্ষা করতে চায়। ডক্টর ইউনূস কোনো বিবেচনায় র্যাডিক্যাল, কোনো বিবেচনায় রেভলিউশনারি, উনি একটা বিপ্লবী সরকার করবে এবং বিপ্লব করবে এরকম আশা করেছিলাম আমরা। রিফর্মই তো আশা করেছি। সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বুঝে নেন। আলটিমেটলি এটা একটা জায়গায় ব্লক হয়ে গেছে। যেহেতু সরকারকে একটা নির্বাচনকালীন প্রায় তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে,
সেই জায়গা থেকে সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করা দরকার। কারো কারো মতে নির্বাচন ঘনিয়ে আসলে পরস্পর বিরোধী বক্তব্য আসা গণতান্ত্রিক, তবে তা অসহিষ্ণু পর্যায়ে যাওয়া বিপত্তি। কথা বলেন তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে। মতভিন্নতা ছিল, সেটি সমাধান করার ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন যথেষ্ট চেষ্টা করেছে, অভিজ্ঞ দল হিসাবে বিএনপি জামাত সহ সবাই চেষ্টা করেছে। এটা যেমন সত্য, এখানে যে একটি ব্যর্থতা আছে সেটা সমানভাবে সত্য। সংস্কার প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, শুরু থেকেই বিচার ও সংস্কারের পক্ষে তারা, কিন্তু তড়িঘড়ি করলে সংকট কমবে না, বরং বাড়বে। উদ্দেশ্য ছিল আমরা ন্যূনতম যে এজেন্ডা, সেই ন্যূনতম এজেন্ডাতে আমরা একমত হয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে তো দুঃখের বিষয় হলো আমরা কিন্তু সেই ন্যূনতম এজেন্ডা একমত হতে পারিনি। যদি একমত হতাম তাহলে তো এনসিপি নিশ্চয়ই সেই কারণে জনগণ যাতে করে স্বাধীনভাবে তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য, সমাধান করার জন্য এটা জাতীয় সংসদের নির্বাচনের কোনো বিকল্প নেই। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ডেও সহিষ্ণুতার আহ্বান জানান বক্তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘণ্টা তিনেকের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়। বর্ম পরে রণক্ষেত্রের জন্য প্রস্তুত গ্রামবাসী। কেউ ছুটছে টেটা বল্লম, কেউ ব্যস্ত তীর নিক্ষেপের জন্য নিশানা খোঁজায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়ালো দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে। ঘটল প্রাণহানির ঘটনাও। স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ৬ ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। এ কারণে ২ ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার দলে। বাকি ৪ ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রুপে। গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে ৪ ভাই দাফন সম্পন্ন করে। বাকি ২ জন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই ৪ ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ। ৪ ভাই গেছে গ্রামের সাথে, আর 2 ভাইয়ে গোষ্ঠীওয়ালার লগে আছে, ব্যবসার লগে। সব ভাইয়ের মা মারা গেছে, বৃদ্ধ মানুষ। তখন 2 ভাইয়ে তখন মারে দেখন লাগে, তখন কইছে যে হয়েছে না হয়েছে আমরা মারি দুমু। এই কথা কইছে, দেখে কইছে না মারি দন দিত না। তখন এটা নিয়ে সেটা ঝগড়া দিচ্ছে, ওই এসে আর পর মনে হচ্ছে আজকা পরিণতি উদ্দুরিছে। সংঘর্ষ চলে ঘণ্টা তিনেক। এ সময় অন্তত ৩০টি বাড়িঘরে চলে হামলা, লুটপাট। আগুন দেয়া হয় বেশ কয়েকটি বসতভিটায়। ভয়ে শঙ্কায় আসবাব ও মূল্যবান জিনিস অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। বাড়িঘর আগুন লাগাইতেছে, লুটপাট করতেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। তবে ততক্ষণে ঝরে গেছে সাচ্চু গ্রুপের নাসির মিয়া নামের একজনের প্রাণ, আহত অন্তত ৩০। গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল, সকালবেলা সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় এবং একজন গুরুতর আহত হচ্ছে, যাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আপাতত নিয়ন্ত্রণ করেছি, যেখানে যেখানে প্রবলেম ছিল আমরা এগুলি পরিদর্শন করেছি। আমাদের যৌথ বাহিনী আমাদের সাথে আছে। আধিপত্য বিস্তার, জুয়া খেলা সহ বিভিন্ন ইস্যুতে এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এ দুপক্ষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ অনুসন্ধানে আসবেন বিদেশি বিশেষজ্ঞরা। তাছাড়া সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কোনো ঘাটতি আছে কিনা তাও খতিয়ে দেখবেন তারা। বিমানবন্দরের ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট ও পুড়ে যাওয়া কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের অতি স্পর্শকাতর জোনের একটি বিমানবন্দর, সেখানে আগুন লাগার পর তা কিভাবে দ্রুত ছড়িয়ে পড়ল পুরো কার্গো ভিলেজে, সেটা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আগুনের প্রথম ধোঁয়া দেখা যায় উত্তর পাশের কার্গো ভিলেজ লাগোয়া কুরিয়ার শাখার সামনে। সেখান থেকে ঘণ্টাখানেকের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের আমদানি কার্গো কমপ্লেক্সে। আমাদের যদি ঢুকতে দিত তার 10 থেকে 15 মিনিটের ভিতরে, আমরা 10-15 মিনিট লাগবে না, 5-10 মিনিটের ভিতরে আমরা ওটা লিমিট পারতাম।
শুরুতে আগুন নেভাতে আসে বিমানবন্দরে থাকা স্ট্যান্ডবাই ফায়ার ফাইটাররা। তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাইরে থেকে কয়েক ধাপে আসে আরও 37টি ইউনিট। ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর ঘাঁটি থেকে আসা আরও কয়েকটি দল। আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে, যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়। যে ধরনের দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, চরম সমন্বয়হীনতা আর অব্যবস্থাপনার কারণেই রক্ষা করা যায়নি হাজার কোটি টাকার পণ্য। ঘটনার 8 দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো ঘটনাস্থল দেখতে আসলে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, সবকিছু খতিয়ে দেখতে আসবে বিদেশি বিশেষজ্ঞ দল। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। এদিকে ঘটনার দিন রাতেই কার্গো ভিলেজের মূল দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গঠন করা হয়েছিল একটি তদন্ত কমিটি। 5 কর্মদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছিল তাদের। অভিযোগ আছে, খুব কম সময়ে ভেতর থেকে 2টি গাড়ি আগুনের সামনে উপস্থিত হলেও তারা আগুন নেভানোর কাজ শুরুর অনুমতি পায়নি টাওয়ার থেকে। এমনকি দাউ দাউ করে যখন আগুন ভেতরে জ্বলছিল, তখন 8 নম্বর গেটের বাইরে আরও বেশ কয়েকটি গাড়ি এসে উপস্থিত হয়েছিল। তাদেরও ভেতরে ঢোকার পারমিশন পেতে দীর্ঘ সময় লেগেছে। আর এই সুযোগে পুরো কার্গো কমপ্লেক্স আগুনে ছেয়ে গেছে। তাই এই দেরি বা পারমিশন পাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, যার কারণে পুরো কার্গো কমপ্লেক্স পুড়ে ছাই হয়ে গেছে, সেটাও তদন্তের দাবি রাখে বলে মনে করছেন ভুক্তভোগীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র। বিপুল অর্থের বিনিময়ে ওয়াশিংটনকে এই ক্ষমতা দিয়ে রেখেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিআইএর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকো। সিআইএর সন্ত্রাস দমন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা জানান, নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। পাকিস্তানের অভ্যন্তরীণ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস পুরনো। আন্তর্জাতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো বলছে, সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের শাসনামলে দেশটির ভেতরে বাইরে মার্কিন প্রভাব ছিল সবচেয়ে বেশি। এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন সিআইএর সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াকো। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2021 সালের পর পাকিস্তানে মার্কিন প্রভাব এতটাই বেড়েছিল যে তা ছিল অনেকটাই অর্থের বিনিময়ে পারভেজ মোশাররফকে কিনে নেওয়ার মতো। আমি যখন দায়িত্বে ছিলাম তখন বিপুল ডলার সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু এই অর্থ কোন খাতে ব্যয় হতো কেউ জানত না। পারভেজ মোশাররফকে কার্যত যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল। শুধু তাই নয়, সে সময় পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সমরাস্ত্রের নিয়ন্ত্রণ আমেরিকার কাছে দিয়ে রেখেছিলেন মোশাররফ। আমরা মোশাররফের সাথে নিয়মিত দেখা করতাম, প্রচুর অর্থ দেয়া হতো তাকে। তার ভয় ছিল এসব অস্ত্রের নিয়ন্ত্রণ জঙ্গিদের কাছে চলে যেতে পারে। সেই আশঙ্কায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রাখেন তিনি। সিআইএর সন্ত্রাসবাদ বিরোধী অপারেশনের প্রধান ছিল কিরিয়াকো। সাক্ষাৎকারে বলেন, নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক কমান্ডারের অনুবাদক ছিলেন একজন আল কায়েদা গুপ্তচর। মার্কিন সেনাবাহিনীতে কাজের আড়ালে গোপনে জঙ্গি গোষ্ঠীটিকে তথ্য পাচার করতেন তিনি। এই অনুবাদকের সহায়তা নিয়েই বোরকা পরে আফগানিস্তানের তোরাবোরা পাহাড় থেকে পালিয়ে পাকিস্তানে যান লাদেন। সৌদি আরবের নির্দেশে পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক আব্দুল কাদের খানকে হত্যা করা হয়নি বলেও জানান সিআইএর সাবেক এই কর্মকর্তা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অবিশ্বাস বা একতরফা সিদ্ধান্ত গ্রহণের সামান্য ইঙ্গিতও বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার স্থাপত্যকে বিপন্ন করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 72 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধান বিচারপতি বলেন,
2025 সালে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে মন্ত্রিসভার নীতিগত অনুমোদন একটি সুপরিকল্পিত ও বহুপাক্ষিক প্রয়াসের ফল। গত 15 মাসে প্রধান বিচারপতির কার্যালয় ও অন্তর্বর্তী সরকারের নির্বাহী শাখার পারস্পরিক সহযোগিতা এই প্রক্রিয়াকে গতিশীল করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া বিচার বিভাগের কাঠামোগত রূপান্তরের টেকসই বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। There are 3 elements in every constitution which every serious lawgiver must consider. If these are well arranged, the constitution itself is bound to be well arranged itself. অনেক সংসদীয় আসনে বিএনপির 5 থেকে 7 জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও 5 আগস্টের পর হয়েছেন সক্রিয়, বাগিয়ে নিয়েছেন পদ। প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন। পুরনো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। রাজধানীর পাশের গাজীপুর 1 আসন সরজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিধানকৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি, গাজীপুর 1 আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। রাজপথে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, জেলও খেটেছেন। কিন্তু 5 আগস্টের পর বিধানকৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত। সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম, কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। অ্যাডভোকেট কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক, তাকেও কোনো মূল্যায়ন করা হয় না। মৌচাকের বিষয়টা আমি বলতেছি, আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করে না, এখানেই দুঃখ। আমি চাপার বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই 17 বছর তিনি রাজপথে ছিলেন না। রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর নিয়ে গঠিত গাজীপুর 1 সংসদীয় আসন। বিগত কোনো নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি। একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে। এবারও তার 2 ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ 17 বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার। 5 আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ। এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুর 1-এ বিভিন্ন কমিটি গঠন করেছেন। বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা, জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল। কাউকে না ডেকে নিজেই কমিটি দিয়ে পকেট কমিটি দিয়েছে। 90% এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন, যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষণ হিসেবে জানি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। যারা ত্যাগী মাটি থেকেছে, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিবে বলে আমি বিশ্বাস করি। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয়, তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এই আসনে ধানের শীষ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, হেলাল উদ্দিনও। কেবল 1 আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে? কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন ত্যাগীদের মূল্যায়নের। দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে, কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল, তাদের সম্বন্ধেও সকল খোঁজ খবর, রেকর্ড ডকুমেন্ট সবকিছু তো প্রমাণিত। কোনো সময় ধানের শীষের জোয়ার বা নৌকার জোয়ার, অমুক জোয়ার, এখন আর জোয়ারে নির্বাচন হবে না। এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে। প্রার্থী কিংবা নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্ব হলে বা দীর্ঘ রাজনীতি ও সক্রিয়তার মূল্যায়ন না হলে পরিবর্তিত পরিস্থিতিতে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, গাজীপুর, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পর আজ বিক্ষোভ করেছে শ্রমিক, ছাত্র ও পেশাজীবী নাগরিকরা। ইজারার নামে বন্দর ধ্বংসের চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা দেন তারা।
সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন বন্দর রক্ষা আন্দোলনে জড়িত শ্রমিক, ছাত্র ও পেশাজীবী নাগরিকরা। লাভজনক হওয়ার পরও চট্টগ্রাম বন্দরের এনসিটি, পিসিটি সহ সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এবং বন্দরে সব ধরনের সেবার ক্ষেত্রে অতিরিক্ত ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। সক্ষম বন্দর আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখছি একটি জাতীয় সম্পদ বিরোধী ষড়যন্ত্র চলছে। লাভ থাকার পরও কেন বন্দর সক্ষমতা নাই বলে এই বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া হবে? বিভিন্ন কর্মকর্তারা যোগ সাজস করে ডিপি ওয়ার্ল্ডের সাথে এই দেশের জনগণের উপরে ট্যারিফের বোঝা বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম বন্দরকে জাতীয় সম্পদ এবং অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কোন বিপত্তি, কোন নিষেধাজ্ঞা বন্দর মানুষ মানবে না। চট্টগ্রামের মানুষ তাদের জীবন দিয়ে চট্টগ্রামের এই সম্পদ রক্ষা করবে। বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না, আমরা তা দিতে পারি না, আমরা তা দিব না। আমরা এর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করব। হাসিনার ম্যানেজ করা যে সংস্থা তাকে দৌড়াইছেন, অথচ তার লেজুরকে আপনারা আজকে ওই এখানে ডিপি ওয়ার্ল্ড দেওয়ার জন্য চেষ্টা করছেন। এদিকে একই দাবিতে আগামী 1 নভেম্বর চট্টগ্রামে দিনব্যাপী গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাতীয় নির্বাচন সামনে রেখে পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান সমিতির নেতারা। এ সময় সমিতির মহাসচিব বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা জরুরি। সেই সঙ্গে শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউট তৈরির দাবিও জানান তিনি। পরিবহন খাতের সব অনিয়ম বন্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বানও জানান বক্তারা। সভায় অংশ নেন সারা দেশ থেকে আসা পরিবহন মালিকরা। সভাপতিত্ব করেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল। সরকারের সাথে সমন্বয় করে পরিবহন মালিকরা, শ্রমিকরা আমরা কিভাবে এই সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই আশা ও প্রত্যাশা রাখছি। পরিবহন একটা অর্থনীতির বড় শক্তি এবং পরিবহন ডিসিপ্লিন করা যায় এবং এখানে নেতৃত্বের অভাব আছে। এখানে নেতৃত্ব থাকলে প্রভাবান্বিত হলে পরিবহন সুষ্ঠুভাবে পরিচালিত হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ঢাকার অবদান 46%। রপ্তানি আয়ের 40% আসে রাজধানী থেকে। ঢাকা চেম্বারের ইকোনমিক পজিশন ইন্ডেক্সে উঠে এসেছে এমন চিত্র। ব্যবসায়ী নেতারা বলছেন, ঢাকার অর্থনীতি এবং উন্নয়নের উপর নির্ভর করে দেশের উন্নয়ন। কর্মসংস্থান তৈরিতেও এই নগরের অবদান সবচেয়ে বেশি। তবে দুর্নীতি রোধ এবং অবকাঠামোর উন্নয়ন ছাড়া ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি সম্ভব নয়। অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি, কর্মসংস্থান এবং মাথাপিছু আয় প্রতিটি ক্ষেত্রেই দেশের অন্য নগরের তুলনায় এগিয়ে জনবহুল শহর ঢাকা। গেল অর্থবছরে রপ্তানি হয়েছে $4,828 কোটি পণ্য। এর মধ্যে ঢাকার অবদান 40% বেশি। জিডিপির 46% আসে ঢাকা থেকে। ইকোনমিক পজিশন ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের 40% হচ্ছে এ নগরীতে। এছাড়া মোট জনসংখ্যার 11% বেশি বাস করে এ শহরে। এখানে মানুষের মাথাপিছু আয় $5,163, যা দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। লো ইন্টারেস্ট রেটটাকে প্রমোট করার কথা বলা হয়েছে, আমার ইনফ্রাস্ট্রাকচারকে এনহ্যান্স করার কথা এসছে, এক্সপোর্ট ইম্পোর্ট প্রসিডিওরকে আমার সেটাকে সিম্পলিফাই করার সাথে সাথে ব্যুরোক্রেটিক প্রসেস, ব্যুরোক্রেটিক রেট টেপকে কমানোর কথা এসছে। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নির্ভর প্রতিবেদন নয়, বরং এটি একটি কার্যকর নীতি নির্ধারণ সহায়ক হাতিয়ার। তথ্য ও জনমতের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অপ্রচলিত খাত এবং কৃষিকে জরিপে অন্তর্ভুক্ত করার পরামর্শ আলোচকদের। একই সাথে এলডিসি উত্তরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রভাব নিয়েও কথা বলেন বক্তারা। বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইনফর্মাল সেক্টরের উপর দাঁড়িয়ে আছে বলতে গেলে। 87 থেকে 85 থেকে 87 এর মধ্যে কিন্তু জিডিপি আসে ইনফর্মাল সেক্টর থেকে, সেটা একটা বিষয় আছে এবং এখানে ইনফর্মাল সেক্টর খুব কম আসছে। প্রাইভেট সেক্টরই কিন্তু বাংলাদেশের গ্রোথের মূল চালিকা শক্তি। বাকি যারা আমরা আছি, আমরা কিন্তু
মানে একটা আপনার ল্যান্ডস্কেপ বা ইকোসিস্টেমটাকে আরেকটু পজিটিভ করার কাজটা করে যাচ্ছি, সহযোগীর ভূমিকা পালন করছি। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে ট্রেড এগ্রিমেন্ট আছে, ট্রেড রিলেশনস আছে, সেটার কি ধরনের প্রভাব আমাদের এখানে পড়বে? জিও পলিটিক্সের সাথে এই ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের। বাণিজ্য সম্প্রসারণে নীতিমালার সহজীকরণ এবং অবকাঠামোর উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট কারাপ্ট কান্ট্রিজ। বাংলাদেশ ইজ ডুইং বিজনেস ইজ দ্য ওয়ার্স্ট। বাংলাদেশে একজন ব্যবসায়ী ব্যবসা করতে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে। আপনাদের রেকমেন্ডেশনে প্রথম রেকমেন্ডেশন ছিল ট্রেড লাইসেন্স, অ্যাবলিশমেন্ট অফ ট্রেড লাইসেন্স। প্রথম রেকমেন্ডেশন আসা ছিল যে এই ট্রেড লাইসেন্স 1940 দশকের একটা পেপার আজকে 2025-এ আমরা ব্যবহার করছি। কেন? ইকোনমিক পজিশন ইন্ডেক্সে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদানগুলোও তুলে ধরার পরামর্শ আলোচকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোথায় থামবেন এই মেসি, আর কত ট্রফি যোগ হবে মেসির শোকেসে? ইউরোপের মাঠ চুকিয়ে এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে জিতলেন গোল্ডেন বুট। এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট জয়ী ফুটবলার। গত মৌসুমের মতো এবারও মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হওয়ার দৌড়েও এগিয়ে আছেন মায়ামিকে বদলে দেয়া এই রূপকার। মাঠে উঁচিয়ে ধরেছেন গোল্ডেন বুট, আবার সেই ম্যাচেই জোড়া গোল করে প্রমাণও করেছেন কেন এই বিজয় স্মারক লিওনেল মেসির হাতে। আবারও ফুটবল বিশ্বকে জানান দিলেন নিজের শ্রেষ্ঠত্বের কথা। মেসি যে এখনো ফুরিয়ে যাননি তার প্রমাণ দিচ্ছেন গোল করে, নয়তো গোল করিয়ে। চলতি মৌসুমে 29 গোল আর 19 অ্যাসিস্ট করে মোট 48 গোলে সরাসরি অবদান রেখেছেন LM10। এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট জয়ী ফুটবলার। মেসির হাতে সেই গোল্ডেন বুট তুলে দেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার। এই আর্জেন্টাইন জাদুকর ফ্লোরিডায় পা রাখার পর থেকেই বদলে গেছে মায়ামি, সেই সাথে বদলে গেছে মেজর লিগ সকারের চেহারা। লিগের ব্র্যান্ড ভ্যালু হয়েছে আকাশ ছোঁয়া। যখনই মাঠে নামেন এই আর্জেন্টাইন জাদুকর, যেন শহরটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তার প্রতিটি স্পর্শে ঝলমল করে দর্শক ভর্তি পুরো স্টেডিয়াম। এই তো 2 বছর আগের কথা। মেজর লিগ সকারে ধুঁকছিল ক্লাবটি। 14তম স্থানে থেকে ইস্টার্ন কনফারেন্স লিগ শেষ করা ক্লাবটি উঁচিয়ে ধরেছে সেই শিরোপা। হঠাৎই যেন এক জাদুকরের জাদুর কাঠির ছোঁয়ায় পাল্টে গেছে সবকিছু। সেই মায়ামি ক্লাব ইতিহাসে প্রথমবার লিগস কাপের শিরোপা জেতার স্বাদ পায় মেসি নৈপুণ্যে। মেসির আগমনের পর থেকেই তারকা খেলোয়াড়দের আগমন বেড়েছে যুক্তরাষ্ট্রের লিগটিতে। মায়ামিতে ইতিমধ্যে যোগ দিয়েছেন সুয়ারেজ, বুস্কেস, জর্ডি আলবা ও রদ্রিগো ডিপলদের মতো তারকারা। এই সপ্তাহটি ছিল ইন্টার মায়ামির জন্য স্বপ্নের মতো। ক্লাবটির সাথে 3 বছরের চুক্তি করেছেন মেসি। গত মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার লিও। এই মৌসুমেও পুরস্কারটির দৌড়ে অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে আছেন মায়ামি অধিনায়ক। এটি জিতলে তিনি হবেন লিগের ইতিহাসে প্রথম ফুটবলার যিনি টানা 2 বার নির্বাচিত হবেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। শিগগিরই নতুন প্রাণী আসবে জাতীয় চিড়িয়াখানায়, এই তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি একথা জানান। বলেন, অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে, তবে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। চিড়িয়াখানায় সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান উপদেষ্টা। ফরিদা আক্তার বলেন, চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমি একটু উৎকণ্ঠিত এই জন্য যে মানুষ কিন্তু চিড়িয়াখানাকে যেভাবে ব্যবহার করছে, পিকনিক স্পট হিসেবে ব্যবহার করছে কিংবা টুরিস্ট স্পট হিসেবে ব্যবহার করছে, অথচ চিড়িয়াখানা হওয়া উচিত প্রাণী সম্পর্কে জানার একটা জায়গা এবং প্রাণীর প্রতি আমাদের নিজস্ব মায়া মমতা প্রকাশের জায়গা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমাম খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার টানমুশুরি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উপজেলা শাখা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আলেম উলামা ও খতিবদের উপর দমন পীড়ন চালানো হয়েছে। এছাড়া ইমামদের ধরে নিয়ে জঙ্গি সাজিয়ে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হতো বলে অভিযোগ করেন বক্তারা। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নবসুর শিল্পী গোষ্ঠী।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়েছে। ফতুল্লার বক্তাবলী সোভানিয়া উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে 2000-এর বেশি মানুষকে সেবা দেন 17 জন বিশেষজ্ঞ চিকিৎসক। জটিল রোগে আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়। জেলা বিএনপি সাবেক সহ সভাপতি শাহ আলমের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহা ফাউন্ডেশন। এ সময় বিনামূল্যে চিকিৎসা ওষুধ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে হতদরিদ্র মানুষ। বরগুনায় আয়োজিত হয়েছে লতিফ বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে টাইব্রেকারে হলদিয়া একাদশকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধনখালী একাদশ। শুক্রবার বিকালে আমতলী উপজেলার চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলা দেখতে ভিড় করেন আশপাশের কয়েক গ্রামের হাজারো দর্শক। খেলায় মেতে থাকি মাদককে না বলি স্লোগানে আয়োজিত মাসব্যাপী টুর্নামেন্টে অংশ নেয় 8টি দল। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। দিনাজপুরে জনতা ব্যাংক আয়োজিত ফাইন্যান্সিয়াল লিটারেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি বলেন, স্বাক্ষর জ্ঞান না থাকলে যেমন মানুষ নিরক্ষর হয়, তেমনি আর্থিক জ্ঞান না থাকলে সে আর্থিকভাবে নিরক্ষর হয়ে যায়। আর্থিক সাক্ষরতা অর্জন করতে হলে অর্থ আয় থেকে শুরু করে ব্যবহারের বিষয়ে জানতে হবে, আর নিরাপত্তা নিশ্চিত করতে হলে জানতে হবে নিয়মবিধি। সফলতা অর্জনে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে নিরাপদ সঞ্চয় গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। কর্মশালায় তৃণমূলের বিভিন্ন পেশার 40 জন নারী পুরুষ অংশগ্রহণ করেন। আর্থিক সাক্ষরতা বিষয়ে বিশেষ করে আয়ের উৎস কিভাবে, কোথা থেকে আসবে, কিভাবে সঞ্চয় করবে, কিভাবে ভবিষ্যতে বিনিয়োগ করবে, কিভাবে ব্যাংকমুখী হবে, কিভাবে তাদের পরিকল্পনা করবে, বাজেট করবে, এগুলো সম্পর্কে সারাদিন ব্যাপী আজকে শেখানোর জন্য আয়োজন করা হয়েছে। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় ফ্যান্টাস্টিক হেভি এনার্জি হাফ ম্যারাথন 2025। আকিজ বেকার্স লিমিটেডের ব্র্যান্ড ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিটের পৃষ্ঠপোষকতায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। দেশি বিদেশি 2000 রানার এই আয়োজনে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। রানারদের মাঝে প্রাইজ মানি হিসেবে বাইসাইকেল সহ 10টিরও বেশি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।